Class 5, we are talking about underground soil in our textbook environment. Now open at page 20, where the heading is Observing Soil. The previous day you have seen that the students were doing some experiments with the with soil of different layers, and now observing soil. Next day sir said, what did you see after you put the lamp of dry soil in water? Lump, kada, tal. Lump of dry soil means শুকনো মাটির তাল. When you put it in water, what happened? Draw and show me. আঁকো, একে আমার দেখাও. Seema drew on the blackboard. She showed a lump of soil in the water, and there were bubbles rising in the glass. Whenever you put a lump of dry soil in water, you will see bubbles are coming out from the bottom of the glass or from the bottom of the pot where you are doing the experiment. যে পাত্রে জল দিয়ে তুমি এক্সপেরিমেন্টটা পরীক্ষা নিরীক্ষাটা করছো, তার তলদেশ থেকে বুদবুদ বেরিয়ে আসবে. বাবলস উইল কাম টু দি সারফেস অফ দি ওয়াটার. জলের তল উপরিতল পর্যন্ত অনেক বুদবুদ বেরিয়ে আসবে প্রথমে. স্যার সেড, ওয়েল ডান, ইউ হ্যাভ অবজার্ভড রিয়েলি ওয়েল আফটার মিক্সিং দ্য সয়েল হোয়াট ওয়াজ ফ্লোটিং. স্যার বললেন, ঠিক আছে, ভালো কাজ করেছো, তুমি খুব সুন্দর পর্যবেক্ষণ করেছো. তাহলে মাটিটা ওই জলের সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে কি ভাসছিল কি? Put some objects in water, observe, examine and write. Drop various items. Suppose iron pieces, লোহার টুকরো, একটা পেরেক, গজাল, ব্রিক পিসেস, ইটের টুকরো, এগুলো জলে ফেলো. অবজার্ভ হোয়াট হ্যাপেন্স, কী ঘটছে দেখো, and নোট ডাউন, লিখে রাখো. There is a table given in this text, in the middle of the text, where there are 3 columns. Name of object, তুমি কি ফেলছো ওই জলটার মধ্যে যেটাতে মাটি মিশিয়েছো. হোয়াট হ্যাপেন্ড, তাতে কি ঘটলো. ওয়াই ডিড দিস হ্যাপেন, কেন ঘটলো. রেহানা সেড, স্মল বিটস অফ লিভস লাইক টি পাউডার, ছোটো ছোটো চায়ের পাউডারের মতন, গুঁড়ো চায়ের মতন ছোটো ছোটো পাতার টুকরো দেখতে পাওয়া যাচ্ছে. পিসেস অফ এ ফ্লাওয়ার পেটাল, একটা ফুলের পাপড়ির টুকরো পাওয়া গেছে, কয়েক টুকরো. অ্যান্ড দ্য লেগ অফ এ ককরোচ, একটা আরশোলার পাও আছে, আরশোলার পা. নবীন সেড, হাউ ডিড ইউ আইডেন্টিফাই দেম, কীভাবে চিনতে পারলে এগুলো. আই হ্যাভ এ ম্যাগনিফাইং লেন্স, আমার একটা বিবর্ধক কাঁচ আছে. ইফ ইউ লুক থ্রু ইট, এর ভেতর দিয়ে তাকালে দ্য অবজেক্ট লুকস বিগার, যে কোনো বস্তুকে বড় দেখায়. ও আই স উইথ মাই ন্যাকেড আইজ, আমি কিন্তু খালি চোখে দেখেছি. সো আই কুড নট আইডেন্টিফাই দেম ক্লিয়ারলি, আর সেই জন্যে বোধহয় আমি পরিষ্কার বুঝতে পারিনি. কালেক্ট স্যাম্পলস অফ ড্রাই সয়েল ফ্রম ভেরিয়াস প্লেসেস, বিভিন্ন জায়গা থেকে শুকনো মাটি নমুনা সংগ্রহ করো. স্যাম্পল মানে নমুনা. ব্রেক দ্য সয়েল প্রপারলি, সঠিকভাবে মাটিটাকে গুঁড়ো করে নাও. ইন্টু ফাইন পার্টিকলস, একদম গুঁড়ো, মিহি গুঁড়ো করে নাও. দেন অবজার্ভ কেয়ারফুলি দি কম্পোজিশন অফ দি সয়েল অ্যান্ড দ্য শেপ অফ দ্য পার্টিকলস, বিভিন্ন মৃত্তিকা কণার আকৃতি এবং মৃত্তিকার উপাদান, কম্পোজিশন অফ দ্য সয়েল, সেইটা কেয়ারফুলি লক্ষ্য করো. তাহলে বাংলা মিডিয়ামের জন্য বলি যে মাটির নিয়ে যে এই পরীক্ষাটা, এখানে
কি করবে যে এখানে খানিকটা শুকনো মাটি নিচ্ছ, নিয়ে সেটা তুমি জলে ফেলছো। জলে ফেলার পরে কি দেখলে যে জলের তলদেশ থেকে অনেক বুদবুদ বেরিয়ে আসছে। আর কি কিছুক্ষণ বাদে দেখা যাবে যে গুঁড়ো গুঁড়ো চায়ের পাতার মতন কিছু জিনিস ভেসে উঠছে, ফুলের পাপড়ির টুকরো, আরশোলার পায়ের টুকরো, এইসব ভেসে উঠছে। তা এই যে ছোটো ছোটো জিনিসগুলো ভেসে উঠছে, সেগুলো এমনি খালি চোখে খুব একটা বোঝা যাবে না হয়তো, এই লেন্স নিয়ে দেখলে এগুলোকে চেনা যাবে। কারণ লেন্স মানে উত্তল লেন্স, বিবর্ধক কাঁচ, ম্যাগনিফাইং গ্লাস, এটা ম্যাগনিফাই করে, কোনো জিনিসকে বাড়িয়ে দেয়, দেখবার সময় মনে হয় যে জিনিসটা যেন বড় মনে হয়। তো কিন্তু খালি চোখে যদি কেউ দেখে তাহলে সব জিনিসগুলো সে বুঝতে পারবে না। সেই জন্যে বলা হচ্ছে কি যে খানিকটা শুকনো মাটি সংগ্রহ করো বিভিন্ন জায়গা থেকে, নমুনা সংগ্রহ করো, দিয়ে মাটিটা গুঁড়িয়ে নাও, নিয়ে একদম মিহি করে গুঁড়িয়ে নাও, দিয়ে সেটা জলে ফেলো। না, জলে ফেলো না, সেটাকে মাটিটা গুঁড়িয়ে নিয়ে এরপরে দিয়ে ওই বিবর্ধক কাঁচ দিয়ে দেখো মাটির কণাগুলো কীরকম আছে। বিভিন্ন রকমের কণা পাবে, আর নানা রকমের জৈব বস্তুও পাবে, যেমন কিছু সারের মতন জিনিস পাবে, সারের টুকরো, গাছের পচা দেহাংশ, পাতা বা ফুল, এইসব পচে গেছে, কোনো প্রাণীর দেহাংশ, মল মূত্র প্রাণীদের, এইসব পাওয়া যেতে পারে সেই মাটির মধ্যে। সেগুলোকে দেখতে হলে তোমাকে একটা বিবর্ধক কাঁচ ব্যবহার করতে হবে। তারপরে তোমার বইয়ের একেবারে নিচের অংশে আছে যে তোমার কোথাকার মাটিটা নিয়েছো, মানে কেমন করে তুমি একটা স্যাম্পলিং করবে। এই কাজটা তোমাকে নিজেকেই করতে হবে। তুমি আগামীকালই করবে তোমার বাড়ির সামনে, এখন তো লকডাউনে বসে আছো, বাড়ির সামনে যে কোথাও না কোথাও মাটি পাবে, একদমই বাড়ির কাছেই পাবে, বাড়ির গায়েই পাবে, সেখান থেকে সামান্য শুকনো মাটি এনে সেটাকে একটু কিছু ভারী কিছু দিয়ে, ইঁট বা কিছু ছোটো ইঁট বা কিছু দিয়ে একটু গুঁড়িয়ে নিলে, নিয়ে একটা বিবর্ধক কাঁচ নিয়ে তুমি দেখবে। এখন তো দিয়ে কী দেখছো সেটা নোট ডাউন করতে হয়, বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষায় এইভাবে করতে হয়। কী করবে তুমি, মাঝে বলি যে মাঝে যে একটা টেবিল দেওয়া আছে, সেখানে আবার 3টে স্তম্ভ করে দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে যে বস্তুটার নাম, আর যখন তুমি শুকনো মাটিটাকে জলে ফেলে দিয়েছিলে তখন কি কি বস্তু পেয়েছিলে, সেই বস্তুটার নাম, আর কি ঘটেছিল আর কেন ঘটেছিল। সেখানে সেই মাটি জলে ফেলে দিয়েছিলে, তারপরে তুমি তার মধ্যে কি ফেলেছিলে, কখনো কোনো একটা লোহার টুকরো, যেমন ধরো পেরেক, কখনো ইটের টুকরো, এইসব জলে ফেলে দিয়েছো। দিয়ে কি হয়েছে, কি দেখেছো, যখন লোহার টুকরো ফেলেছো তখন দেখেছো যে তার গায়েতে বাবল লেগে আছে, কিন্তু সে বাবলগুলো উঠে আসছে না। পরিষ্কার জল হলে তার মধ্যে একটা লোহার টুকরো ফেলে দেখতে পারো যে হয়তো তার গায়ে বাবল লেগে আছে। কিন্তু যখন তুমি ইটের টুকরো দেবে তখন দেখবে তার গায়ে বাবল তো লেগে আছেই, এবং অনেক বাবল খুব দ্রুত ওপর দিয়ে উঠে আসছে। তার বাবলগুলো কি আসলে যে কেন ঘটছে, আসলে যে পেরেকটা যে বা লোহার টুকরো যেটা ফেলেছো ওটা হচ্ছে সলিড, ওর ভেতরে কোনো বায়ু নেই। কিন্তু যখন তুমি ইটের টুকরোটা ফেলছো তখন কি হচ্ছে, তার ওই ইটের মধ্যে অনেক বাতাবকাশ আছে, অনেক বায়ু ঢুকবার মতন অনেক ফাঁকা ফাঁকা জায়গা আছে। মৃত্তিকা কণাগুলোর ফাঁকা ফাঁকা জায়গাগুলোর, মৃত্তিকা কণাগুলোর মধ্যে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, তার মধ্যে বায়ু ঢুকে আছে। যখনই তুমি জলের মধ্যে ওটাকে ফেলে দিচ্ছ ইটের টুকরোটাকে, ইটের টুকরোটা শুকনো হতে হবে, যে সদ্য জলে ডোবানো, যে একদম পুরো জল শোক করে নিয়েছে, নিয়ে সেই অবস্থায় সেই ইটের টুকরোটা ফেললে কিন্তু এই পরীক্ষাটা সফল হবে না। শুকনো একটা ইটের টুকরো ফেলেছে,
তাহলে জলটা কী হবে, ওইটার মধ্যে ঢুকবে, ওই ইটের ওই মধ্যে থাকা যে ফাঁকা জায়গাগুলো ওর মধ্যে ঢুকবে, বায়ুটাকে সরিয়ে দেবে, সেই বায়ুগুলো বুদবুদের আকারে উপর দিয়ে বেরিয়ে আসবে। আর যখন তুমি মাটি দেখছো লেন্স দিয়ে মাটিকে গুঁড়ো করে দেখছো, তখন তুমি কি লিখবে, নিচের কলমে দেওয়া আছে কোথা থেকে মাটিটা সংগ্রহ করেছো। ধরো তুমি দু রকমের মাটি সংগ্রহ করলে, একটা হচ্ছে দামোদরের একেবারে কাছাকাছি যে জমিগুলো আছে ওখানকার মাটি, একটু বেশি বালি আছে ওই জমিতে, আরেকটা হচ্ছে যে তোমার বাড়ির পাশেই মাটি। তা তো এই বর্ধমান এলাকায় মাটিতে বালি থাকে, বা তোমাদের বাড়িতে কোনো দিন কল খোঁড়া হয়েছে হালে, সেখানে হয়তো এঁটেল মাটি খানিকটা উঠে আছে, সেটা এখনও ফেলে দাওনি তোমরা, সেই এঁটেল মাটিটা নিয়ে এই কাজটা করতে পারো, গুঁড়িয়ে তুমি দেখছো। তাহলে লোকেশান অফ দ্য সয়েল, কোথা থেকে এই মাটিটা নিয়েছো সেটা লিখবে। হাউ ডিড ইউ অবজার্ভ, তুমি কী করে এটা পর্যবেক্ষণ করছো, না তুমি সেটাকে গুঁড়িয়ে বিবর্ধক কাঁচ দিয়ে দেখছো, সেটা লিখবে। বিবর্ধক কাঁচ দিয়ে মাটিটা গুঁড়ো করে তাকে বিবর্ধক কাঁচ দিয়ে তার মৃত্তিকা কণাগুলো দেখলাম। হোয়াট ডিড ইউ অবজার্ভ, বা কী তুমি দেখলে এটাও তুমি লিখবে, যে সেখানে কত রকমের মৃত্তিকা কণা আছে। কিছু সাইজ আছে বড়, দেখবে সেগুলো বালি, কিছু সাইজ আছে তার চেয়ে ছোট, সেগুলো হচ্ছে যে কাদা। বালির চেয়েও বড় সাইজ থাকতে পারে কাঁকড়, আবার কাদার চেয়েও ছোট সাইজ থাকতে পারে, সেগুলো পলি। এগুলো দেখতে পাবে। সে পরের কলম, চতুর্থ কলমে কী লেখা আছে, ইংলিশ বইটায় লেখা আছে হোয়ার ক্যান উই ফাইন্ড দেম, এগুলো কোথায় পাই। আর তারপরে আছে নেচার অফ দি পার্টিকেল, এই 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 বস্তু কণাটার কী প্রকৃতি। তাহলে ওই বালি, পলি, কাঁকড় এইসব বলছিলাম, এই কথাগুলো লিখবে আর কি। যেটা বড় কণা বালির মতন দেখতে, সেটাকে বালি। তোমরা তো বালি জানো, বাড়ির সামনেই কত বাড়ি তৈরি হচ্ছে, কত রাস্তা তৈরির সময় বালি ফেলছে, বালি দেখেছো, সেরকম বালি কণা দেখলে বালি লিখবে। আর কাদাও জানো যে একদম চটচটে জিনিস, তার কণাটা আরও সূক্ষ্ম হয়, সেরকম কর্দম কণা, বা কাদার কণা। তারপরে পলি, পলি মানে হচ্ছে যে যে জলের মধ্যে গুলে থাকে মনে হয়, কিন্তু জলটাকে থিতিয়ে পড়তে দিলে যে জিনিসটা জমে, দেখবে যে নদীতে যখন বর্ষাকালে জল হয়, তারপরে জলটা যখন কমে যায়, তখন নদীর ধারে দুধারে যে বালিটা আছে, বালির ওপরে একটা আস্তরণ পড়ে যায়, সেটাকে বলা হয় পলি। এমনিতে যখন বর্ষাকালে বৃষ্টি হয়, দিয়ে বৃষ্টির গড়ানি জলটা, রান অফ ওয়াটারটা এটা পেরিয়ে চলে যায়, এটা গড়িয়ে চলে যায়, আর খানিকটা জল নিচে দিয়ে মাটির নিচ দিয়ে ঢুকে যায়, সেটা পারকুলেট ডাউন টু দি আন্ডারগ্রাউন্ড লেভেল অ্যান্ড বিকামস দি আন্ডারগ্রাউন্ড ওয়াটার। এটাই ভৌম জল, মাটির নিচে ঢুকে যায়, যে সেই জলটাই আমরা নলকূপের সাহায্যে বা পাম্পের সাহায্যে বার করে খাই। যাই হোক, তো ওই যে ওইভাবে বৃষ্টি হলো, দিয়ে যখন জলটা পেরিয়ে চলে গেল, জলটা গড়িয়ে চলে গেল, সবটা হয়তো গড়িয়ে গেল না, খানিকটা দাঁড়িয়ে রইল, দিয়ে দাঁড়িয়ে থাকার ফলে সেই জলটা আস্তে আস্তে মৃত্তিকা কণাগুলোর ফাঁক দিয়ে মাটির নিচ দিয়ে ভেতর দিয়ে ঢুকে গেল, ভূগর্ভে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে যেখানটায় জলটা দাঁড়িয়েছিল, সেখানে একটা কাদা কাদা জিনিস তুমি দেখতে পাবে, যে এবং সেই মাটিটা যদি বালি মাটি হয়, ব্যাপারটা আরও বুঝতে পারবে ভালো করে। সেই যে কণাগুলো, সেগুলো হচ্ছে পলিকণা, সিল্ট, ইংলিশে বলবো সিল্ট। তো এইভাবে এই কলমটা তোমরা ফিল আপ করবে। এবং আমি কিন্তু বাংলা এবং ইংরেজি মিডিয়াম একসঙ্গেই পড়াচ্ছি, এটা খেয়াল রাখো। সব দুই মিডিয়ামের স্টুডেন্টরাই এই কথাগুলোর, বাংলা মিডিয়ামের ছেলেরা যদি ইংরেজিটা শোনে, তাদের তো আর কোনো ক্ষতি নেই, বরং বাংলা শিখতে পারবে, সেই ইংরেজিটা শিখতে পারবে। আর ইংরেজি মিডিয়ামের ছেলেদের তো সুবিধেই হবে, কারণ আমি তাদের যে যে জায়গাগুলো কঠিন লাগছে, যে শব্দগুলো, যে ওয়ার্ডগুলো তাদের এখনও জানা হয়নি, সেগুলো আমি বলেও তো দিচ্ছি। সুতরাং এই টেক্সটটা আমি পড়াচ্ছি সবার জন্য। নাও ইন দ্য নেক্সট পেজ, পেজ 21, the
হেডিং ইজ বিল্ডিং এ হাউস উইথ সয়েল, অর্থাৎ মাটি দিয়ে বাড়ি তৈরি করা। এভরিবডি অবজার্ভ দ্য সয়েল উইথ অ্যাটেনশন, সবাই সেই মাটিটা, এটা দিস ইজ হ্যাপনিং ইন এ ক্লাস, this is happening in a class. Students are doing some activities among themselves with the help of and suggestion of their teacher, and thus they could observe the soil with attention. The experiments done with the soil were observed with attention by everybody, and each of them gathered some particles of soil, but it was not the same for all. Looking at the soil, Samir had asked, Sir, how did you crush? Oh, sorry. Samir had asked, Sir. Samir asked his teacher, how did you crush this hard soil into such fine particles? Looking at the soil, Samir had asked. এই সেন্টেন্সটার মধ্যে একটুখানি গোলমাল আছে প্রিন্টের মধ্যে আর কি। তো যাই হোক, বাকিটা পড়ে বলছি। হাউ ডিড ইউ ক্রাশ দিস হার্ড সয়েল ইন্টু সাচ ফাইন পার্টিকলস, এই এত শক্ত মাটিটাকে কী করে এমন গুঁড়ো গুঁড়ো করতে পারলে? আই ব্রোক ইট উইথ এ হ্যামার। তাহলে লুকিং অ্যাট দি সয়েল, সমীর হ্যাড আস্ট, স্যার, এটাও নয়, আর এটা হওয়া উচিত দ্য টিচার আস্ট সমীর, হাউ ডিড ইউ ক্রাশ দিস হার্ড সয়েল ইন্টু সাচ ফাইন পার্টিকলস। উত্তর দিচ্ছে, আই ব্রোক ইট উইথ এ হ্যামার, মুগুর দিয়ে আই ব্রোক ইট ইন্টু উইথ এ হ্যামার। সো ইউ রাইট উইথ এ পেন, not you write by a pen, not it. The sentence formation should be we do something with something. I broke it with a hammer. I write with a pen. আমি পেনের দ্বারা লিখি। I write by pen হয় না। We see with our eyes. We work with our hands. I broke it with a hammer. Then I crushed it. তারপরে এটাকে গুঁড়ো করলাম। উইথ এ মটার অ্যান্ড পেসেল। এটা অনেক জায়গায় দেখতে পাবে যে একটা লোহার বড় গ্লাসের মতন, চওড়া গ্লাসের মতন, বেশ ভারী জিনিস, আর তার ভেতরে একটা আঘাত করে ভাঙবার মতন একটা দণ্ড আছে, ওইটাকে মটার অ্যান্ড পেসেল বলে। ইট হ্যাজ বিকাম লাইক ময়দা, এর ময়দার মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। দ্য পার্টিকলস ক্যানট বি সেপারেটেড অ্যাট অল, এই পার্টিকেলগুলো আর সেপারেট করা যাচ্ছিল না। দিজ আর পার্টিকলস অফ মাড, এগুলোই হচ্ছে মাড পার্টিকলস, অর্থাৎ কর্দম কণা। There is water and air between the gaps of these particles. I was telling you why bubbles were coming out when you put some dry soil into water. Because there are gaps between the soil particles, and in those gaps air was there. When you put the dry soil into water, water tries to enter into the gaps to fill up the gaps, removing air, and the air thus removed comes out in the form of bubbles. That is the thing. There is water and air between the gaps of these particles. On drying, these particles combine with each other to become hard. এইসব জিনিসগুলো একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে শক্ত হয়ে যায় যখন শুকনো করা হয় কাদাটাকে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ব্রেক, ভাঙা কঠিন। when it is crushed and water is poured on it, এটাকে গুঁড়ো করে যখন এতে জল ঢেলে দেওয়া হয়, ইট বিকামস গ্লু লাইক, আঠার মতো হয়ে যায়, সিমিলার টু সিমেন্ট, এটা সিমেন্টের মতো হয়ে যায়। হরিশ সেড, দেন পিপল উড নট বাই সিমেন্ট, তাহলে তো লোকে সিমেন্ট কিনতো না। রাদার দে ক্যান বিল্ড হাউসেস ইউজিং মাড, তাহলে তো কাদা দিয়েই লোকে বাড়ি করতো। দিস ইজ হাউ ইট ওয়াজ ডান বিফোর, হ্যাঁ আগে তাই তো হতো। ইন দ্য আর্লি ডেজ মাড উইথ ফাইন স্যান্ড ইউজ টু বি মিক্সড টুগেদার টু মেক ব্রিক্স, আগেকার দিনে এই কাদার সঙ্গে বালি মিশিয়ে ইঁট তৈরি করা হতো।
আর দেয়ার সাচ হাউসেস এনিমোর? এই ধরনের বাড়ি এখন আর আছে? দ্য গ্রাউন্ড ফ্লোর অফ আওয়ার স্কুল ইজ বিল্ট ইন দি সেম ওয়ে। এইভাবেই আমাদের স্কুলের একতলাটা করা হয়েছে। অ্যাজ সিমেন্ট ওয়াজ নট অ্যাভেলেবেল ইজিলি দেন, যেহেতু তখন সহজে সিমেন্ট পাওয়া যেত না। হরিশ সেড, ওয়াজন্ট সিমেন্ট অ্যাভেলেবেল দেন? তখন সিমেন্ট পাওয়া যেত না? হাউ মেনি ইয়ার্স এগো ওয়াজ ইট? কতদিনকার বিল্ডিং যে তখন সিমেন্ট পাওয়া যেত না? সিমেন্ট ওয়াজ ফার্স্ট ইউজড অলমোস্ট 200 ইয়ার্স এগো। প্রায় 200 বছর আগে সিমেন্ট প্রথম ব্যবহার হয়েছিল। ম্যানুফ্যাকচার অফ সিমেন্ট ইন আওয়ার কান্ট্রি স্টার্টেড অ্যারাউন্ড 120 ইয়ার্স এগো। প্রায় 120 বছর আগে আমাদের দেশে সিমেন্ট তৈরি শুরু হয়। ইট বিকেম কমনলি ইউজড সাম 70-80 ইয়ার্স ব্যাক। 70-80 বছর আগে সাধারণত সিমেন্ট ব্যবহার বেড়েছে। হি স্টপড ফর এ হোয়াইল, খানিকক্ষণ সে থামলো, অ্যান্ড কন্টিনিউড, এবং আবার বলতে লাগলো, দিস ইজ ক্লে সয়েল, এটা কাদা মাটি। উই শ্যাল সি হোয়াট হ্যাপেন্স ওয়েন ওয়াটার ইজ অ্যাডেড টু ইট। এই যে ক্রাস্ট সয়েল পার্টিকলস, এটা জল ঢালছি, দেখো কী হয়। রাবেয়া শোড সাম পার্টিকলস অফ দি সয়েল সি কালেক্টেড, খানিকগুলো মৃত্তিকা কণা সে সংগ্রহ করেছে রাবেয়া, সেগুলো দেখালো, অ্যান্ড সেট বললো, দি পার্টিকলস অফ দি সয়েল আর কোয়াইট বিগ। এই ধরনের সব মৃত্তিকার পার্টিকেলগুলো খুব বড়, কণাগুলো বড়। ইজিলি ভিজিবল টু দি ন্যাকেড আই, খালি চোখে সহজেই দেখা যায়। দিজ আর দি পার্টিকলস অফ স্যান্ড, এগুলো হলো বালি। দিজ আর বিগার দেন দি পার্টিকলস অফ ক্লে সয়েল, কাদামাটির চেয়ে, কাদার চেয়ে, কর্দম কণার চেয়ে এগুলো বড় সাইজের। দিস সয়েল ইজ কল্ড স্যান্ডি সয়েল, এটা হচ্ছে বালি মাটি। উই শ্যাল পোর ওয়াটার ইন্টু দিস অ্যান্ড সি, আচ্ছা এইটাই জল ঢালা যাক, দিয়ে দেখি। মিনতি স্টুপ আপ অ্যান্ড সেড, মিনতি উঠে দাঁড়ালো, বললো, স্যার আই ট্রাইড টু স্টার মাই কালেক্টেড সয়েল ইন্টু দি ওয়াটার বাট ইট ইজ নট ডিসলভিং। স্যার, আমি আমার যে সংগৃহীত মাটি সেটাকে জলের মধ্যে ফেলে আমি স্টার করছিলাম, STIR, স্টার মিন্স নাড়ানো, সেকিং, আই ওয়াজ সেকিং মাই কালেক্টেড সয়েল ইন্টু ওয়াটার বাট ইট ইজ নট ডিসলভিং, কিন্তু গুলছে না। অন সিইং দি সয়েল স্যার সেড, এই মাটিটা দেখে স্যার বললেন, দিস ইজ লোম সয়েল, এটাকে লোম বলা হয়। স্যান্ড অ্যান্ড ক্লে আর প্রেজেন্ট ইন অলমোস্ট ইকুয়াল প্রপোর্শনস, এটা হচ্ছে এর মধ্যে স্যান্ড এবং ক্লে প্রায় সম পরিমাণে আছে। ইট হ্যাজ সাম অর্গানিক পার্টিকলস, এতে কিছু হচ্ছে যে জৈবিক কণা আছে। অ্যান্ড ডিফারেন্ট আনওয়ান্টেড থিংস, কিছু অবাঞ্ছিত জিনিসও আছে। কাউডাং, যেমন কাউডাং, ফিশ বোনস অ্যান্ড রিমেন্স অফ ডিকেড লিভস আর সাম অর্গানিক পার্টিকলস, এগুলো হলো জৈব বস্তু। গোবর, মাছের হাড়ের গুঁড়ো, অনেক পচা পাতা। হোয়াট আর দি আনওয়ান্টেড থিংস ইন দি সয়েল, তাহলে মাটিতে অবাঞ্ছিত জিনিস কী কী আছে? সি হেয়ার, এখানে দেখো, কভার্স অফ পলিথিন, এখানে দেখো পলিথিন কভার আছে। বিটস অফ অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের টুকরো আছে। পিসেস অফ এ পেন্স রিফিল, একটা পেনের রিফিলের টুকরো আছে। দ্য ব্রোকেন টিপ অফ এ পেন্সিল, একটা পেন্সিল ভেঙে গেছে, তার অগ্রভাগটা রয়েছে। স্যার শোড দিস টু মিনতি ইউজিং দি ম্যাগনিফাইং লেন্স অ্যান্ড সেড, ম্যাগনিফাইং লেন্স অর্থাৎ বিবর্ধক কাঁচ ব্যবহার করে স্যার মিনতিকে এটা দেখালেন আর বললেন, সাম অফ দিস থিং ইন ওয়াটার, এই সে অবাঞ্ছিত জিনিসগুলোর মধ্যে কতগুলো জলে ডুবে যাবে। অলসো সাম রিমেন অ্যাফ্লোট অর সিঙ্ক পার্সালি ইন ওয়াটার, আর কিছু কিছু কণা ভেসে থাকবে বা কিছুটা অর্ধেকটা ডুবে থাকবে। দ্যাট ইজ দ্য রিজন ইট ইজ ডিফিকাল্ট টু ডিসলভ দিস সয়েল ইন ওয়াটার, আর ঠিক এই জন্যেই এই মাটিটাকে জলে গোলা যাচ্ছে না। Then in the next page there is a table, and we shall end this class here. Take some dry soil nearby your house, তোমার বাড়ির পাশ থেকে এটা শুকনো মাটি নাও। এক্সামিন, দিয়ে দেখো চারটে কলম আছে। ইউর অ্যাড্রেস, কোথা থেকে নিচ্ছ সেই ঠিকানা। মেথড অফ গ্রাইন্ডিং, হাউ ইউ গ্রাউন্ড দি কালেক্টেড সয়েল। হোয়াট কনস্টিটিউয়েন্টস ডিড ইউ সি, কী কী তার উপাদান পেয়েছো। ন্যাচারাল কনস্টিটিউয়েন্টস, প্রাকৃতিক উপাদান। আর্টিফিশিয়াল কনস্টিটিউয়েন্টস, ওই আনওয়ান্টেড পার্টিকেলস যেটা বলছিলাম। যাই হোক, বাংলা মিডিয়ামের ছেলেদের জন্য বলি যে সবাই মাটি দেখেছো, এবং এখানেও ক্লাসের মধ্যেও দেখলে এই যে পরীক্ষাটা হচ্ছে সবাই মনোযোগ দিয়ে দেখছিল, প্রত্যেকেই খানিকটা করে মাটি এনেছে, কিন্তু সবার মাটিটা কিন্তু একই রকম নয়। এই সব দেখে সমীরকে তার মাস্টারমশাই জিজ্ঞেস করলেন যে তুমি এই মাটিটা কী করে ভেঙেছিলে, গুঁড়ো করেছিলে।
তো সে বলল যে আমি এটাকে হ্যামার দিয়ে মানে মুগুর দিয়ে ঘা মেরে এটাকে গুঁড়ো করেছি, ক্রাশ করেছি, এবং এটাকে একটা হামানদিস্তা বলে, এটা হামানদিস্তার মধ্যে এটাকে রেখে এটাকে আঘাত করে গুঁড়ো করেছি, দিয়ে ময়দার মতন হয়ে গেছে। এবং এটাকে এখন আর এর মধ্যে যে উপাদানগুলো সেগুলোকে পৃথক করা যায় না। তখন স্যার বলছেন যে এগুলো হচ্ছে মৃত্তিকা কণা। হ্যাঁ, এর মধ্যে জল এবং বায়ু ছিল ওর ফাঁকে ফাঁকে, কিন্তু শুকনো হওয়ার পরে এই মৃত্তিকা কণাগুলো এমন সংযুক্ত হয়ে গেছে পরস্পরের সঙ্গে যে শক্ত হয়ে গেছে। এখন এটাকে ভাঙা কঠিন। তাহলে যখন এটাকে গুঁড়ো করে তার মধ্যে জল ঢালা হয়, এটা কী হবে, এটা আঠালো হয়ে যাবে সিমেন্টের মতো। তখন হরিশ জিজ্ঞেস করলো, তাহলে তো লোকে সিমেন্টই কিনবে না, মাটি দিয়েই ঘর করবে। অ্যাকচুয়ালি মাটি দিয়ে ঘর হয়, আমাদের গ্রামেও আমি দেখেছি অনেকেই ইঁটের মাঝে যে সিমেন্ট দেওয়া হয়, দুটো ইঁটের মাঝে সিমেন্ট না দিয়ে ওটা ওইভাবেই মাঠ থেকে মাটি এনে সেই মাটি 2-4 দিন পচিয়ে রেখে বেশ আঠালো হয়ে যাওয়ার পরে সেই মাটিটা সিমেন্টের ফাঁকে দিয়ে সেভাবে বাড়ি করেছে, এবং বেশ বড় বাড়ি আছে, দেখতে ভালোই। আগেকার দিনে সেভাবেই হতো। তারপরে কি হলো, তারপরে চুন সুরকি এলো, অর্থাৎ ইট গুঁড়ো, চুন এবং গুড় জাতীয় জিনিস, বিড়িকলের গুঁড়ো, এইসব দিয়ে একটা পেস্ট তৈরি করা হতো, যেটা ওই ইঁটের মধ্যে, দুটো ইঁটের মধ্যে জায়গাগুলোতে দেওয়া হতো, দিয়ে সেটাকে বলা হতো চুন সুরকি। সেটা পরবর্তীকালে এসছে। যাকে সেই প্রসঙ্গটা এখানে কিন্তু নেই, আমাদের এই টেক্সটের মধ্যে এই প্রসঙ্গটা নেই। এখানে বলা হচ্ছে যে আগেকার দিনে এই ধরনের মাটিকে গুঁড়িয়ে নিয়ে সেগুলো দিয়ে এইভাবে আঠালো মাটি তৈরি করে ইঁটের বাড়ি করা, মানে ইট তৈরি করা হতো। এবং সে ধরনের আর বাড়ি দেখা যায় কি না, তখন উত্তর দিচ্ছে যে হ্যাঁ, আমাদের স্কুলেরই তো একতলাটা এইভাবে তৈরি। তখন সিমেন্ট সহজে পাওয়া যেত না। হরিশ জিজ্ঞেস করলো যে কেন পাওয়া যেত না, কত বছর আগেকার বাড়ি এটা? হ্যাঁ, তখন স্যার বললেন কি যে তখন যখন সিমেন্ট প্রথম আবিষ্কার হয়েছিল সে প্রায় 200 বছর আগে। আমাদের দেশে হচ্ছে যে সিমেন্ট তৈরি শুরু হয়েছিল প্রায় 120 বছর আগে। আর সাধারণভাবে মানুষ এটাকে ব্যবহার আরম্ভ করেছিল মোটামুটি 70-80 বছর আগে। তোমরা আমাদের স্কুলে যে মেন বিল্ডিংটা দেখবে, গ্রাউন্ড ফ্লোরটা, সেখানে বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাবে দুটো ইঁটের মাঝে যে এটা আছে, ওটা সিমেন্ট নয়, ওটা চুন সুরকি। এটা মেন বিল্ডিং আছে আমাদের, যে বড় বিল্ডিংটা। আর উত্তর দিকের যে বিল্ডিংগুলো, ওগুলো নতুন হয়েছে, ওগুলো সব সিমেন্ট দেওয়া আছে। যাই হোক, তারপরে হচ্ছে যে এই যে মাটিটা তৈরি হলো, এইটাকে বলা হচ্ছে কাদা মাটি, এঁটেল মাটি, ক্লে সয়েল। তাহলে এতে জল দিলে কি হয় দেখা যাক। তখন রাবেয়া কিছু মৃত্তিকা কণা দেখালো, সেগুলো সে সংগ্রহ করেছে, এবং সেই মৃত্তিকা কণাগুলো বেশ বড় বড়, সহজেই খালি চোখে দেখা যায়। কিন্তু এঁটেল মাটির কণাগুলো খালি চোখে দেখা যাচ্ছিল না, ময়দার মতো লাগছিল। ময়দার যে কণাগুলো তোমরা খালি চোখে কি দেখতে পাও, ওটা দেখতে হলে তোমাকে বিবর্ধক কাঁচ ব্যবহার করতে হবে। রাবেয়া কিছু ওই মৃত্তিকা কণা এনেছে যেগুলো খালি চোখে দেখা যায়, বড় বড়। তো স্যার বললেন যে এগুলো হচ্ছে বালিকণা। বালি তো চোখে দেখা যায়, তোমাদের ঘরের সামনে যখন বিল্ডিং তৈরি হয় বালি দেখো। এগুলো হচ্ছে যে কাদা মাটি, মানে এঁটেল মাটির চেয়ে বড় সাইজের, এঁটেল কণার চেয়ে বড় সাইজের, এইটাকে বলা হয় বালি মাটি। এটার মধ্যে আমরা এখন জল ঢালবো এবং দেখব কি হচ্ছে। মিনতি বলল যে আমি আমার যে মাটি সংগ্রহ করেছিলাম সেইটাকে জলে ফেলে দিয়েছিলাম, কিন্তু সেটা গলতে পারিনি। সেই মাটিটা দেখে স্যার বললেন কি, এটা হচ্ছে লোম সয়েল।
এবং এর মধ্যে বালি আর কাদা প্রায় সমানভাবে আছে, মানে দোআঁশ মাটি। এর মধ্যে প্রচুর জৈব বস্তু আছে এবং বহু অবাঞ্ছিত জিনিস আছে, যেমন গোবরের টুকরো, মাছের হাড়ের টুকরো, বিভিন্ন গাছের পাতার টুকরো, এগুলো সব জৈব বস্তু। এইসব জৈব বস্তু রয়েছে, অনেক অবাঞ্ছিত জিনিস রয়েছে, যেমন পলিথিন আছে। আজকাল মাটিতে সব পলিথিন ফেলে দেয়, সেগুলো মাটির মধ্যে ঢুকে গেলে, চাপা পড়ে গেলে সেগুলো পাওয়া যায়। অ্যালুমিনিয়ামের টুকরো আছে, পেনের রিফিলের টুকরো আছে, পেন্সিলের অগ্রভাগ আছে, ভেঙে যাওয়া অগ্রভাগ। এটা মিনতিকে দেখালেন স্যার একটা লেন্স দিয়ে, এবং বললেন কি যে এই সমস্ত যে অবাঞ্ছিত জিনিসগুলোর কতকগুলো কিন্তু জলে ডুবে যায়, আর কতকগুলো জলের সবটা পর্যন্ত ডুবতে পারে না, অর্ধেকটা ডুবে ভেসে থাকে, মানে পুরো ডোবে না। এবং এটাই ওই কারণেই এই মাটিটাকে সহজে জলে গোলা যায় না, এই সব জিনিসগুলো থাকার জন্য। যাই হোক, পরের পাতায় দেখবে যে একটা টেবিল আছে, সেই টেবিলে তোমাকে বলা হচ্ছে যে তোমার ঠিকানা লেখো, তুমি কিভাবে মাটিটা ভেঙেছো লেখো, তার মধ্যে কি কি প্রাকৃতিক উপাদান আছে লেখো। প্রাকৃতিক উপাদানের মধ্যে আমরা কি পাবো? বালি পাবো, ক্লে পার্টিকেল পাবো, লোম পাবো, তারপরে এখানে উল্লেখ নেই যেটা, সেটা হচ্ছে সিল্টও পেতে পারি, এখানে নেই, সেটা হচ্ছে পলিকণা। আর আর্টিফিশিয়াল কনস্টিটিউয়েন্টস কি? ওই আনওয়ান্টেড জিনিসগুলো যেগুলো বলা হলো, যে অবাঞ্ছিত জিনিস, সেগুলোই হচ্ছে তার নকল উপাদান। এইভাবে তোমরা ছকটা পূরণ করবে। আমরা পরের অংশে যাব যে মাটি আর জলের মধ্যে কী সম্পর্ক। আজকে এই পর্যন্ত।